গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পুলিশের এক্সামটা আসতে চলেছে, অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই এবং কেপি কনস্টেবলের যে হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, এবং তার পাশাপাশি জেল পুলিশেরও কিন্তু ভ্যাকান্সি তোমাদের অলরেডি ফিল আপ হয়ে আছে, মানে ফর্ম অলরেডি ফিল আপ হয়ে আছে। তো এই সমস্ত পুলিশের এক্সামের জন্য আজ থেকে তোমাদের জিকে জিএস এর ফার্স্ট ক্লাস আমরা শুরু করছি। এর আগে দুটো ক্লাস কিন্তু হয়ে গেছে অলরেডি, সেটা ছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। যারা আজকের ক্লাসে নতুন জয়েন করছো তাদেরকে প্রত্যেককে বলছি, প্রিভিয়াস ক্লাস দুটো যেখানে তোমাদের ডাব্লিউপি এসআই 2023 আর তোমাদের কেপি এসআই 2023 এবং কেপি কনস্টেবল 2023-এ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটা দিয়েছিল, সেই জিকেজিএস এর কোশ্চেন কিন্তু অলরেডি এর আগের দুটো ক্লাসে আলোচনা হয়েছে। তার লিঙ্ক এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেটার উপর ক্লিক করে অবশ্যই প্রিভিয়াস ক্লাসটা দেখে নেবে। তো শুরু করছি আজকে জিকেজিএস এর উপর থেকে প্রথম ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন থাকছে, গত 8 মার্চ 2024-এ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। তো এই আন্তর্জাতিক নারী দিবসের থিম কি ছিল? অর্থাৎ এই বছর 2024-এ আন্তর্জাতিক নারী দিবসের ইন্টারন্যাশনাল ওমেন্স ডে থিম কি ছিল? তো এই বছর 2024-এ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে থিম ছিল ইনভেস্ট ইন ওম্যান, অ্যাক্সিলারেট প্রোগ্রেস। এটাই ছিল এই বছরের থিম। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখানে যদি কোশ্চেন দেয় যে আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়, তো অ্যান্সার হয়ে যাবে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দিতে পারে যে জাতীয় নারী দিবস অর্থাৎ ন্যাশনাল ওমেন্স ডে কবে পালন করা হয়? তো ন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয় 13 ফেব্রুয়ারিতে। এটা পালিত হয় কার স্মরণে ন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয়? এটা কিন্তু এক্সামের কোশ্চেন, এক্সামে দিয়েছিল। তো মাথায় রাখবে, সরোজিনী নাইডু, সরোজিনী নাইডুর স্মরণে এই ন্যাশনাল ওমেন্স ডে 13 ফেব্রুয়ারিতে পালন করা হয়। চলে আসো পরের কোশ্চেন, থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিকতা তত্ত্ব এর জন্য কে বিখ্যাত? অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি, এই থিওরিটা কে দিয়েছেন? তো এই থিওরিটা দিয়েছেন অ্যালবার্ট আইনস্টাইন। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবং অ্যালবার্ট আইনস্টাইন এই আপেক্ষিকতা তত্ত্ব দেওয়ার জন্য তিনি 1921 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই থিওরি অফ রিলেটিভিটি এই তত্ত্বের জন্য নোবেল প্রাইজ পান কত সালে? 1921 সালে। চলে আসো পরের কোশ্চেনে, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? তো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এর সংকেত কি? এর সংকেত দুভাবে তোমরা এক্সামে পেতে পারো। তো এর সংকেত হলো সিএল ও সিএল সিএল। এটা হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইটের সংকেত, বা এটাকে এইভাবেও লেখা হয়, এই সিএল দুটোকে একসাথে এক জায়গায় মার্জ করে এইভাবেও লেখা যায়, বা এরকমও তোমরা পাবে সিএ ও সিএল2। তো যেটাই থাকুক না কেন সেটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। যে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। ব্লিচিং ম্যাক্সিমাম ইউজ হয় কোথায়? ব্লিচিং ম্যাক্সিমাম ইউজ হয়, তোমরা দেখবে ভোটের আগে বিশেষত দেখবে যে পৌরসভা এলাকা হোক বা পঞ্চায়েত এলাকা হোক, রাস্তার ধার দিয়ে সাদা সাদা মতো ছড়ানো থাকে দেখবে। তো সেটাই কি? সেটা হলো ব্লিচিং পাউডার। কেন ছড়ায়? ব্লিচিং পাউডার জীবাণু নাশক, একটা জীবাণু মুক্তের জন্য ছড়ায়। বিশেষ করে জলের জীবাণু মুক্ত করতে এটা ব্যবহৃত হয়। এছাড়া ক্লোরিন বা ক্লোরোফর্ম গ্যাস ইত্যাদি এই ব্লিচিং পাউডার থেকে, অর্থাৎ ক্যালসিয়াম হাইপোক্লোরাইড থেকে কিন্তু প্রস্তুত করা হয়। চলে আসো পরের কোশ্চেন, মিনামাটা রোগ কোন দূষকের কারণে হয়? এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং রিপিটেড কোশ্চেন। তোমরা প্রিভিয়াস ইয়ারের পুলিশের এক্সাম ঘেটে দেখলে দেখবে বহুবার এই কোশ্চেন রিপিট হয়েছে, অথবা এখান থেকে আরো দুটো তিনটে ডিজিজ আছে, যেমন ইটাই ইটাই আছে, ব্ল্যাক ফুট আছে, ডিসলেক্সিয়া। এই সমস্ত রোগ কিসের জন্য হয়? তো সেগুলো কিন্তু আজকের এই কোশ্চেনের সাথেই আমরা আলোচনা করবো। তো যাই হোক, মিনামাটা রোগ এটা কোনটার দূষণে মিনামাটা রোগ হয়? তো মিনামাটা রোগ হয় এইচজি অর্থাৎ পারদের দূষণে মিনামাটা রোগ হয়। সিডি মানে কি? সিডি মানে ক্যাডমিয়াম। তো কোশ্চেন দেবে ক্যাডমিয়ামের দূষণে কি রোগ হয়? তো ক্যাডমিয়ামের দূষণে হয় ইটাই ইটাই রোগ। ক্যাডমিয়ামের দূষণে কি রোগ হয়? ইটাই ইটাই রোগ হয়ে থাকে। পিবি মানে কি? পিবি মানে লেড। তো লেডের দূষণে কোশ্চেন দেবে লেডের দূষণে কি রোগ হয়? তো লেডের দূষণে হয়
ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া রোগ হয় লেডের দূষণে। আর এএস মানে কি? এএস মানে আর্সেনিক। আর্সেনিকের ফলে কি দূষণ হয়? আর্সেনিকের ফলে স্কিন ক্যান্সারটা দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম, এবং সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ। ব্ল্যাক ফুট ডিজিজ হয় কিসের জন্য? আর্সেনিকের জন্য। তো এখান থেকে 4টে কোশ্চেন হয়ে গেল। মিনামাটা হয় পারদের জন্য, ক্যাডমিয়ামের জন্য হয় ইটাই ইটাই, লেডের জন্য হয় ডিসলেক্সিয়া, আর আর্সেনিকের জন্য হয় ব্লাড ফুড ডিজিজ, যেটা স্কিনের লেয়ারেই হয় এবং স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে এই আর্সেনিক দূষণের ফলে। চলে আসো পরের কোশ্চেন, কোষের শক্তিঘর কাকে বলে? বহুবার, মানে শুধুমাত্র পুলিশের এক্সামের কথা বলছি না, এটা এসএসসি হোক বা পিএসসি হোক, ম্যাক্সিমাম টাইম দেখা গিয়েছে এই কোশ্চেনটা রিপিট হয়েছে, রিপিটেড কোশ্চেন। তো কোষের শক্তিঘর অর্থাৎ পাওয়ার হাউস অফ দা সেল, ইংরেজিতে কি বলবো? ইংরেজিতে বলবো পাওয়ার হাউস, পাওয়ার হাউস অফ দি সেল কাকে বলা হয়? বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দেয় কোষের সুইসাইড সেল, সুইসাইড ব্যাগ অফ দা সেল কাকে বলা হয়? তো সুইসাইড ব্যাগ অফ দা সেল বলা হয় লাইসোজোমকে। বলা হয় কোষের আত্মঘাতীর থলি। বাংলাতে কি বলা হয়? আত্মঘাতীর, আত্মঘাতীর থলি বলা হয় কাকে? বলা হয় লাইসোজোমকে আত্মঘাতীর থলি বলা হয়। এছাড়া লাইসোজোমকে পুলিশ অফ সেল অর্থাৎ কোষের পুলিশ বলা হয় কাকে? বলা হয় লাইসোজোমকে। কোশ্চেন দেবে লাইসোজোমের আবিষ্কারককে? লাইসোজোমের আবিষ্কারক হলেন দে ডুবে। দে দুবে হলেন লাইসোজোমের আবিষ্কারক। আর এখান থেকে লাইসোজোম থেকে আরেকটা কোশ্চেন দেয়, এর মধ্যে কোথায় লাইসোজোম পাওয়া যায় না? তো লাইসোজোম থাকে না রেড ব্লাড কর্পাসেল অর্থাৎ লোহিত, লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকায় লাইসোজোম কিন্তু থাকে না। কোশ্চেনটা মাথায় রাখবে, বহুবার এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করে নাও, যদি কোশ্চেন দেয় যে ব্লাড ব্যাংক অফ দা হিউম্যান, ব্লাড, ব্লাড ব্যাংক অফ হিউম্যান, মানুষের শরীরে ব্লাড ব্যাংক কাকে বলা হয়? বলা হয় অ্যাসপ্লিনকে। অ্যাসপ্লিন, যাকে বাংলাতে কি বলা হয়? বাংলাতে বলা হয় পিলিহা। পিলিহা অর্থাৎ অ্যাসপ্রিনকে কি বলা হয়? ব্লাড ব্যাংক অফ হিউম্যান। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার এখানে কোশ্চেনটা ছিল, মাইটোকন্ড্রিয়া থেকে কোশ্চেন দিতে পারে যে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারককে? তো মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার হলেন অ্যালবার্ট ভন, অ্যালবার্ট ভন কলিকার। অ্যালবার্ট ভন কলিকার হলেন মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে, যে কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দেয় যে ক্রেবস চক্র কোথায় সংগঠিত হয়? তো মাথায় রাখবে ক্রেবস চক্র এই মাইটোকন্ড্রিয়ার কোথায়? মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে। মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি, মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে সংগঠিত হয় কেশব চক্র। বা তোমাদের পুলিশের কনস্টেবল এক্সামে যদি কোশ্চেনটা দেয়, তো তখন ক্রিস্টি হয়তো জানতে চাইবে না, তখন বলবে যে কেশব চক্র সংগঠিত হয় কোথায়? কেশব চক্র সংগঠিত হয়, ডাইরেক্ট অ্যান্সার দেওয়া থাকবে মাইটোকন্ড্রিয়াতে কেশব চক্র সংগঠিত হয়। সেন্ট্রোজোম থেকে রিলেট করো। সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোমের কাজ হলো কোষ বিভাজনে সাহায্য করা। কোষ বিভাজনে, কোষ বিভাজনে কি করে? হেল্প করে, অর্থাৎ সাহায্য করে। কে সাহায্য করে? সেন্ট্রোজোম সাহায্য করে। আর সেন্ট্রোজোম মাথায় রাখবে শুধুমাত্র অ্যানিম্যাল সেলে পাওয়া যায়, প্লান্ট সেলে অর্থাৎ উদ্ভিদ সেলে সেন্ট্রোজোম কিন্তু থাকে না। তো কোশ্চেন দিতে পারে যে সেন্ট্রোজোম প্লান্ট সেলে অর্থাৎ উদ্ভিদ সেলে পাওয়া যায় কিনা? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সেন্ট্রোজোম কিন্তু প্লান্ট সেলে থাকে না। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো
পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পুলিশের এক্সাম, তারপর এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস দেখতে না পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতেও তোমরা ক্লাসটা দেখে নিতে পারবে। এছাড়া নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মানে আমাদের এই যে সমস্ত এক্সামের নামগুলো এখানে তোমরা শো হচ্ছে তোমাদের সামনে, এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপে গ্রুপ ওপেন করা আছে। তো সেই সমস্ত গ্রুপ বা ব্যাচে যদি তোমরা যুক্ত হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপেই বা ব্যাচে তোমাদের সমস্ত রকম ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক থেকে শুরু করে তারপর ওদিকে কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক বা অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক, সমস্ত কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এক্সাম ওরিয়েন্টেড ইনফরমেশন কিন্তু সবকিছুই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হয়। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস এবং ইংলিশের ক্লাস পেয়ে যাবে তোমরা দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেল থেকে। এর পাশাপাশি পিএসসি মিসলেনিয়াস এন্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের টার্গেট ব্যাচটাও তোমরা পাবে এই চ্যানেল থেকে। এই ম্যাথের ক্লাস বাদ দিয়ে বাকি যে এক্সামের নামগুলো দেখলে, প্রত্যেকটা এক্সামের জন্য অর্থাৎ মূলত পুলিশের এক্সাম এবং এসএসসির এক্সামের জন্য ম্যাথের ক্লাস পেয়ে যাবে তোমরা আমাদেরই আরেকটা নতুন চ্যানেল, তার নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার, এই ইউটিউব চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং রেগুলার বেসিসে এই চ্যানেল দুটো থেকে তোমাদের এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকো। চলে আসো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ডিএনএ পিরিমিডিন নয়? তো এর মধ্যে ডিএনএ পিরিমিডিন নয় কোনটি? ডিএনএ পিরিমিডিন নয় হলো ইউরাসিল। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, পিরিমিডিন আর পিউরিন, এখান থেকেও কোশ্চেন দিতে পারে যে এর মধ্যে কোনটা পিউরিন কোনটা পিরিমিডিন। তো এখান থেকে ডিটেলসে ডিসকাস করে দিচ্ছি, ভালোভাবে খেয়াল করবে। প্রথমে আলোচনা করব ডিএনএ আর তারপরে আলোচনা করব আরএনএ। অর্থাৎ ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন বেস কি কি আছে আর আরএনএ এর মধ্যে নাইট্রোজেন বেস কি কি আছে। তো ডিএনএ এর মধ্যে মনে রাখার সহজ উপায় বলেছিলাম কি, এ এ টি জি সি, এ টি জি সি। এ ফর কি? এ ফর হলো অ্যাডিনিন, এ ফর হলো অ্যাডিনিন, টি ফর হলো থাইমিন, জি ফর হলো গুয়ানিন, আর সি ফর কি? সি ফর হলো সাইটোসিন। তো অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন এন্ড সাইটোসিন, এই চারটে নাইট্রোজেন বেস পাওয়া যায় কার মধ্যে? ডিএনএ এর মধ্যে। এর মধ্যে প্রথম দুটো অর্থাৎ অ্যাডিনিন এবং থাইমিন এরা ডবল বন্ড দ্বারা যুক্ত থাকে, গুয়ানিন সাইটোসিন ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে। এসএসসির এক্সামে কোশ্চেন দিয়েছিল এর মধ্যে কোন দুটো নাইট্রোজেন বেস ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে। তো অ্যান্সার হবে গুয়ানিন এবং সাইটোসিন। সেটা ডিএনএ তে হোক বা আরএনএ, যখন বলবো সেই আরএনএ তে হোক, আরএনএ তেও একই। এই গুয়ানিন আর সাইটোসিন এরা ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে এবং অ্যাডিনিন আর থাইমিন এরা ডাবল বন্ড দ্বারা যুক্ত থাকে। এবার এখান থেকে খেয়াল করো, এখান থেকে আমি দুটো বক্স দেখো সেপারেট করছি, অর্থাৎ অ্যাডিনিন এবং গুয়ানিন মিলে একটা বক্স, আর এখানে থাইমিন আর সাইটোসিন মিলে একটা বক্স। প্রথম বক্সটা অর্থাৎ অ্যাডিনিন এবং গুয়ানিন, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় পিউরিন। কি বলা হয়? এদেরকে বলা হয় পিউরিন। আর থাইমিন আর সাইটোসিন এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় পিরিমিডিন। তাহলে এখানে কোশ্চেনে কি দিয়েছিল? আচ্ছা, আরএনএটা করালে তারপরে বলছি। তো পিউরিন বেস কোনটা এর মধ্যে? পিউরিন বেস হলো অ্যাডিনিন, গুয়ানিন হলো পিউরিন বেস। পিরিমিডিন বেস কোনটা? থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, এগুলো হলো পিরিমিডিন। এগুলো হলো কি? এগুলো হলো পিরিমিডিন বেস। এবার এখান থেকে দেখো যে এখানে আরএনএ, আরএনএ তে থাকে কি? অ্যাডিনিন, আরএনএ তে থাকে গুয়ানিন, আরএনএ তে থাকে সাইটোসিন। কিন্তু এই থাইমিনটা আরএনএ তে থাকে না। এই
থাইমিনের পরিবর্তে আরএনএ তে কি পাওয়া যায়? থাইমিনের পরিবর্তে আরএনএ তে পাওয়া যায় ইউরাসিল। কি পাওয়া যায়? ইউরাসিল পাওয়া যায়। তো এখানে অ্যাডেনিন এবং ইউরাসিল ডাবল বন্ড দ্বারা যুক্ত থাকে এবং গুয়ানিন সাইটোসিন এরা ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে। তো এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে আরএনএ তে কি কি নাইট্রোজেন বেস থাকে এবং ডিএনএ তে কি কি নাইট্রোজেন বেস থাকে। চলে আসো পরের কোশ্চেন, একটি উপকারী ভাইরাস হলো কোনটি? ইনফ্লুয়েঞ্জা, ব্যাকটেরিওফাজ, টোব্যাকো মোজাইক ভাইরাস না পি মোজাইক ভাইরাস? তো এর মধ্যে একমাত্র যে উপকারী ভাইরাস সেটা হলো ব্যাকটেরিওফাজ, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। এই ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকে কিন্তু ধ্বংস করে। টোব্যাকো মোজাইক ভাইরাস কোশ্চেন দেবে যে টোব্যাকো মোজাইক ভাইরাস কোথায় পাওয়া যায়? তো টোব্যাকো মোজাইক ভাইরাস পাওয়া যায় তামাক গাছে। তামাক গাছের কি করে? তামাক গাছের পাতাকে এরা নষ্ট করে, তামাক গাছের পাতাকে আক্রমণ করে বা নষ্ট করে কে? টোব্যাকো মোজাইক ভাইরাস। টোব্যাকো থেকে বুঝতে পারছো যে এটা তামাক গাছের সাথে রিলেটেড। কোশ্চেন দেবে তোমাদের যে পি মোজাইক ভাইরাস কোন গাছে বা কোন গাছকে নষ্ট করে, কোন গাছের পাতাকে নষ্ট করে? তো মাথায় রাখবে পি মোজাইক ভাইরাস নষ্ট করে মটর গাছের পাতাকে। তো পি ফর পিস, পিস মানে কি? পিস মানে এই দানা শস্য জাতীয়, তো সেখান থেকেই রিলেট করতে পারো যে মটর গাছের পাতাকে নষ্ট করে কে? পি মোজাইক ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা কি? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটা কিন্তু হিউম্যান বডিতে হয়, মানুষের শরীরে হয়। মানুষের শরীরে কোথায়? মানুষের শরীরের শ্বাসতন্ত্রে, শ্বসনতন্ত্রে ইনফেকশন ঘটায় এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তোমরা শুনে থাকবে একটা ভাইরাসের নাম, সেটাও কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটা প্রকারভেদ H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা কি নামে পরিচিত? সোয়াইন ফ্লু নামে পরিচিত। সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু নামে পরিচিত। তো তোমাদের কোশ্চেন দিয়েছিল এক্সামে যে সোয়াইন ফ্লুর রাসায়নিক নাম কি, রাসায়নিক সংকেত কি? H1N1 হলো সোয়াইন ফ্লুর রাসায়নিক সংকেত। তো এটাও কিন্তু এক প্রকার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। চলে আসো পরের কোশ্চেন, আলেকজান্ডার মোট কত মাস ভারতে ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি পড়ে যাবে? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পড়ে যাবে যে আলেকজান্ডার কবে ভারতে এসেছিলেন। তো সবাই জানে আলেকজান্ডার ভারতে আসেন কবে? আলেকজান্ডার ভারতে আসেন 326 খ্রিস্টপূর্বাব্দে। কবে? 326 বিসিতে 326 খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারতে আসেন এবং তিনি এই 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসার পর, আচ্ছা ইনি ছিলেন, আগে জেনে নাও, আর কোশ্চেন দিতে পারে যে আলেকজান্ডার কোথা থেকে এসেছিলেন। তো আলেকজান্ডার এসেছিলেন গ্রিস থেকে। গ্রিসের কোথা থেকে? গ্রিসের মেসোডোনিয়া থেকে। ইনি গ্রিসের মেসোডোনিয়ার কি ছিলেন? মেসোডোনিয়ার কিং অর্থাৎ রাজা ছিলেন এবং সেখান থেকে তিনি ভারতে আসেন 326 খ্রিস্টপূর্বাব্দে। সর্বপ্রথম ভারতে যখন তিনি আসেন তখন তক্ষশিলার রাজার নাম কি? তক্ষশিলার রাজার নাম হলে রাজা অম্ভি। তো এই রাজা অম্ভি সর্বপ্রথম আলেকজান্ডারের কি করে? আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করে, অর্থাৎ কোনো যুদ্ধ না করে আলেকজান্ডারের বশ্যতা সর্বপ্রথম স্বীকার করে তক্ষশিলার রাজা অম্ভি। এরপর এই 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সঙ্গে আরেকজনের যুদ্ধ হয়। কার যুদ্ধ হয়? আলেকজান্ডারের সাথে যুদ্ধ হয়, পুরুর যুদ্ধ হয়। তো এই যুদ্ধে পুরু পরাস্ত হয়, কিন্তু পুরু কিন্তু এই যুদ্ধে অনেক বীরত্ব দেখিয়েছিল এবং এই যুদ্ধ কোশ্চেন দেবে যে এই যুদ্ধ কি নামে পরিচিত? তো এই যুদ্ধ হিদাসপিস যুদ্ধের নামে পরিচিত, হিদাসপিসের যুদ্ধ। তো কোশ্চেন দিয়েছিল তোমাদের এক্সামে যে হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো হিদাসপিসের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার এবং পুরুর মধ্যে। কবে হয়েছিল হিদাসপিসের যুদ্ধ? 326 খ্রিস্টপূর্বাব্দে যখন আলেকজান্ডার ভারতে আসে এবং এই যুদ্ধে জয়লাভ করে আলেকজান্ডার, পুরু কিন্তু পরাস্ত হয়েছিল এই যুদ্ধে। এরপর আলেকজান্ডার থেকে আরেকটা কোশ্চেন দেয় যে আলেকজান্ডার মারা যান কোথায়? আলেকজান্ডার কোথায় মারা যান? তো আলেকজান্ডার মারা যান ব্যাবিলনে গিয়ে
কথিত আছে ব্যাবিলনে গিয়ে তার ফুড পয়জনিং হয়ে গিয়েছিল, সেই কারণে আলেকজান্ডার ব্যাবিলনে গিয়ে মারা যান। কোশ্চেন দিয়েছিল তোমাদের রিসেন্ট WBCS এর এক্সামে যে আলেকজান্ডার কত সালে মারা গিয়েছিলেন। তো আলেকজান্ডার মারা যান 323 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা গিয়েছিলেন। এছাড়া আরেকটা কোশ্চেন দিতে পারে যে আলেকজান্ডারের সেনাপতি তার নাম কি। তো আলেকজান্ডারের সেনাপতির নাম হলো সেলুকাস নিকেটর। কি নাম? সেলুকাস নিকেটর হলেন আলেকজান্ডারের সেনাপতি। ইনি পরবর্তীতে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ইনি ভারতে এসেছিলেন। তো এখানে আবারও বলছি যে তোমাদের যদি এই ক্লাসগুলোর পিডিএফ ডাউনলোড করতে চাও, তো নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ অথবা এই চ্যানেলে যে টেলিগ্রাম লিঙ্কটা প্রোভাইড করা আছে, চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম লিঙ্কটা পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে টেলিগ্রামে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর এখানে এই যে এক্সট্রা ফ্যাক্ট গুলো লেখানো হচ্ছে, প্রত্যেকটা ফ্যাক্ট থেকে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন দিয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এই ফ্যাক্ট গুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো তোমরা পিডিএফ এ ডাউনলোড করতে পারবে না। আচ্ছা, এখানে কোশ্চেন যেটা ছিল যে আলেকজান্ডার মোট কত মাস তিনি ভারতে ছিলেন। তো মোট তিনি 19 মাস ভারতে ছিলেন, অর্থাৎ প্রায় বলতে পারো যে 1.5 বছর মতো তিনি ভারতে ছিলেন। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। এক্সাক্ট ভ্যালুটা মাথায় রাখবে, কোশ্চেন কিন্তু এইভাবে পরপর দিয়ে দেবে যে 17 মাস, 18 মাস, 19 মাস না 20 মাস। তো মাথায় রাখবে 19 মাস আলেকজান্ডার ভারতে ছিলেন। চলে আসো পরের কোশ্চেন। কোন রাজা সর্বপ্রথম ব্রাহ্মণদের ভূমিদান ব্যবস্থা চালু করেন। তো ব্রাহ্মণদের সর্বপ্রথম ভূমিদান ব্যবস্থা চালু করেছিলেন সাতবাহন বংশের রাজারা। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার। তো সাতবাহন রাজারা এরা কিন্তু এমনি এদের কাস্ট অর্থাৎ জাতি যেটাকে বলা হয়, এদের জাতি ছিল কি, এদের জাতি ছিল ব্রাহ্মণ। এদের জাতি ছিল ব্রাহ্মণ, সেই কারণে সর্বপ্রথম এরাই ব্রাহ্মণদের ভূমিদান ব্যবস্থা চালু করে এবং এছাড়া এরা কৃষ্ণ বা বাসুদেব যাকে বলা হয় এর পূজারী ছিলেন এবং সাতবাহন বহন বংশই কিন্তু সর্বপ্রথম ব্রাহ্মণদের জন্য ভূমিদান ব্যবস্থাটা চালু করেছিলেন। কোশ্চেন দেবে যে সাতবাহন বংশের ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা কে ছিলেন। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। তো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ। কোশ্চেনটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, মাথায় রাখবে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে। প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ। কোশ্চেন দেবে সাতবাহন বংশের যোগ্য শাসক কে ছিলেন। তো সাতবাহন বংশের যোগ্য শাসক ছিলেন কে। যোগ্য শাসক ছিলেন হাল। কোশ্চেন দেবে সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল। তো সাতবাহন বংশের রাজধানী ছিল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের কোথায়? মহারাষ্ট্রের প্রতিষ্ঠান। মহারাষ্ট্রের প্রতিষ্ঠানে সাতবাহন বংশের রাজধানী ছিল। কোশ্চেন দেবে যে সাতবাহন বংশের একজন রাজা বশিষ্ঠ পুত্র পুল্লমাভি, ফুল নাম লিখলাম না, বিপিপি মানে বশিষ্ঠ পুত্র পুল্লমাভি, এর সময়ে কার আক্রমণ হয়েছিল। দেবে শক, দেবে হুন, দেবে এরকম অপশন বিভিন্ন দিয়ে দেবে। তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে শক শাসকরা আক্রমণ করেছিল, অর্থাৎ শকেরদের আক্রমণ হয়েছিল। তো কোন শক শাসক আক্রমণ করেছিলেন? শক শাসক রুদ্রদামন। রুদ্রদামন আক্রমণ করেছিলেন এই সাতবাহন বংশের রাজা যখন বশিষ্ঠ পুত্র পুল্লমাভি ক্ষমতায় ছিল। চলে আসো পরের কোশ্চেনে। কোন চোল রাজা রাজা রাজেশ্বরী মন্দির নির্মাণ করে। তো রাজা রাজেশ্বরী মন্দির অথবা কোশ্চেনে যদি থাকে বৃহদেশ্বরী, বৃহদেশ্বরী মন্দির, তো দুটোই কিন্তু একই, মানে একই মন্দিরের দুটো নাম, রাজেশ্বরী বা বৃহদেশ্বরী মন্দির। এটা কে নির্মাণ করেছিলেন? তো এটা নির্মাণ করেন প্রথম রাজ চোল। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই চোল বংশ থেকে কিছু ফ্যাক্ট রিলেট করায়। চোল বংশ যখন নবম শতাব্দীতে আসলো, কোন শতাব্দী? নবম শতাব্দীতে যখন আসলো, এই নবম শতাব্দীতে কোশ্চেন দেয় উল্লেখ করে যে নবম শতাব্দীতে চোল বংশের প্রতিষ্ঠাতা, নবম শতাব্দীতে চোল বংশের প্রতিষ্ঠাতা, চোল বংশের প্রতিষ্ঠাতাকে, চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয় বা বিজয়ালয়া চোল ছিলেন নবম শতাব্দীতে
চোল বংশের প্রতিষ্ঠাতা। রাজরাজ চোল থেকে রিলেট করো, যেটা কোশ্চেন ছিল যে রাজরাজ চোল রাজরাজেশ্বরী মন্দির অর্থাৎ বীরদেশ্বরী মন্দির তিনি নির্মাণ করেছিলেন। প্রথম রাজেন্দ্র চোল থেকে রিলেট করো, প্রথম রাজেন্দ্র চোলের একটা উপাধি ছিল গঙ্গাইকোন্ড। তো কোশ্চেন বহুবার দিয়েছে, তোমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ঘেটে দেখলে দেখবে যে গঙ্গাইকোন্ড উপাধি কার। তো গঙ্গাইকোন্ড উপাধি হলো প্রথম রাজেন্দ্র চোল। তো ইনি এই চোল বংশের একজন প্রতাপী শাসক ছিলেন। ইনি বাংলার বাংলার মহিপালকে, বাংলার কোন শাসককে, মাথায় রাখবে কোশ্চেন দিয়েছিল একটাও যে বাংলার কোন রাজাকে তিনি হারিয়েছিলেন। তো অ্যান্সার হবে কি মহিপালকে। তো মহিপালকে পরাজিত করে সেখানে গঙ্গা থেকে অর্থাৎ বাংলার গঙ্গা থেকে তিনি গঙ্গা জল নিয়ে গিয়েছিলেন। তো গঙ্গা জল নিয়ে তিনি যাওয়ার জন্য এনার উপাধি কি হয়, এনার উপাধি হয় গঙ্গাইকোন্ড। তো গঙ্গাইকোন্ড উপাধি কার, গঙ্গাইকোন্ড উপাধি হলো প্রথম রাজেন্দ্র চোলের উপাধি হলো গঙ্গাইকোন্ড। কোশ্চেন দেবে যে চোল বংশের অন্তিম শাসক, চোল বংশের শেষ শাসক, অন্তিম শাসক কে ছিলেন? তো চোল বংশের অন্তিম শাসক ছিলেন রাজেন্দ্র থিরি। রাজেন্দ্র থিরি ছিলেন চোল বংশের শেষ শাসক। চলে আসো পরের কোশ্চেন, কার রাজ্যসভায় অষ্টাদিগ্গজের উপস্থিতি দেখতে পাওয়া যায়? তো অষ্টদিগ্গজের উপস্থিতি দেখতে পাওয়া যায় কৃষ্ণদেব রায়ের সভাতে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে কৃষ্ণদেব রায়। ইনি কোন সাম্রাজ্যের তিনি রাজা ছিলেন? তো ইনি বিজয়নগর সাম্রাজ্যের রাজা ছিলেন রাজা কৃষ্ণদেব রায়। এবং এনার রাজসভাতে অষ্টাদিগ্গজ অর্থাৎ 8জন পণ্ডিত ছিলেন। তো এই যে 8জন পণ্ডিত, কতজন পণ্ডিত? 8জন পণ্ডিত। তো কোশ্চেন দেয় এই 8জন পণ্ডিত কোন ভাষার পণ্ডিত ছিলেন? তো মাথায় রাখবে তেলেগু ভাষার 8জন পণ্ডিত ছিলেন। এবং এর মধ্যে একজন ফেমাস পণ্ডিত হলেন কে? ফেমাস পণ্ডিত হলেন তেলানি রামাকৃষ্ণা। তেনালি রামাকৃষ্ণা ছিলেন এই পণ্ডিতের মধ্যে, অষ্টদিগ্গজের মধ্যে একজন দিগ্গজ। তো কোশ্চেন দিয়েছিল তেনালি রামাকৃষ্ণা কার রাজসভায় ছিলেন? তো অ্যান্সার হবে কৃষ্ণদেব রায়ের রাজসভায় ছিলেন। চলে আসো পরের কোশ্চেন, কোন ইংরেজ গভর্নর সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত ছিলেন? তো সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত ছিলেন কে? পরিচিত ছিলেন মেটাকাফ। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। তো চার্লস মেটাকাফ ইনি 1835-1836 সাল নাগাদ সংবাদপত্রের উপর সমস্ত রকম যা বিধিনিষেধ ছিল সেই বিধিনিষেধ তিনি তুলে দিয়েছিলেন। তাই তিনি সংবাদপত্রের মুক্তিদাতা। ইংলিশে একে কি বলবো? লিবারেটর অফ প্রেস নামে পরিচিত কে ছিলেন? পরিচিত ছিলেন এই চার্লস মেটাকাফ। আচ্ছা, সংবাদপত্রের প্রসঙ্গ যেহেতু আসলো, সংবাদপত্রের সাথে রিলেটেড হলো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তো ভার্নাকুলার কোশ্চেন দেয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে লাগু হয়েছিল? তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লাগু হয় 1878 সালে। কার আমলে অর্থাৎ কোন ভাইসরয় এটাকে লাগু করেছিল? এটাকে লাগু করেছিল লর্ড লিটন, এটাকে লাগু করেছিল। কোশ্চেন দেবে ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে সমাপ্ত করে কে? ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে কে সমাপ্ত করে? তো এটা সমাপ্ত হয় 1881 সালে। 1881 সালে ভাইসরয় কে ছিলেন? ছিলেন লর্ড রিপন। তো লর্ড রিপন এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে সমাপ্ত করেছিল। উইলিয়াম বেন্টিং থেকে রিলেট করো। উইলিয়াম বেন্টিং থেকে অনেকগুলো ফ্যাক্ট রিলেট করা যায়, তোমাদের পড়িয়েছি যে উইলিয়াম বেন্টিং ছিলেন লাস্ট গভর্নর অফ বেঙ্গল এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কি ছিলেন? আচ্ছা, এখান থেকে লিখেই দিচ্ছি আরো আরেকবার। উইলিয়াম বেন্টিং ছিলেন লাস্ট গভর্নর অফ বেঙ্গল এবং এর পাশাপাশি ইনি ছিলেন ফার্স্ট
গভর্নর জেনারেল, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ পরাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং পরাধীন ভারতের শেষ গভর্নর অফ বেঙ্গল, বা পরাধীন ভারত দিক বা না দিক, যদি কোশ্চেন দেয় যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন, তো অ্যান্সার হবে লর্ড উইলিয়াম বেন্টিং প্রথম গভর্নর জেনারেল ছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং আরেকটা ভালো কাজ করেছিলেন, ইনি 1829 সালে, উপরে লিখছি 1829 সালে রাজা রামমোহন রয়ের সাহায্যে, রাজা রামমোহন রায় এর সাহায্যে সতী দাহ প্রথাকে রদ করেন। তো কোশ্চেন দেয় যে সতী দাহ প্রথা রদ করেছিলেন কে, কোন গভর্নর জেনারেল? অ্যান্সার হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেছিলেন। এছাড়া উইলিয়াম বেন্টিং এর আমলে আরেকটা কোশ্চেন এখান থেকে দেবে, আরেকটা জিনিস হয়েছিল যে ভারতের প্রথম মেডিকেল কলেজ। তো কোশ্চেন বিভিন্ন ভাবে দিতে পারে, দেবে ভারতের প্রথম মেডিকেল কলেজ কোনটি, ভারতের প্রথম মেডিকেল কলেজ কোনটি? তো ভারতের প্রথম মেডিকেল কলেজ হলো ক্যালকাটা মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল, ক্যালকাটা মেডিকেল কলেজ হলো ভারতের প্রথম মেডিকেল কলেজ। কবে প্রতিষ্ঠিত হয়েছিল, যেহেতু ভারতের প্রথম, তো সালটাও মনে রাখতে হবে, কারণ এইভাবেও কোশ্চেন দেয় যে ক্যালকাটা, সম্ভবত পুরেসাইয়ের এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছিল যে ক্যালকাটা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে, যেটা ভারতের প্রথম মেডিকেল কলেজ কার আমলে হয়েছিল? উইলিয়াম বেন্টিং এর আমলে হয়েছিল। বারবার বলছি, এক্সট্রা ফ্যাক্ট যেগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলোর পিডিএফ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে না, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে পিডিএফ আকারে। আর আরেকটা কথা, যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, যারা পিএসসির এক্সাম হোক বা পুলিশের এক্সাম হোক বা যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিক, তো তাদেরকে তোমরা এই ক্লাসের লিঙ্ক গুলো শেয়ার করতে পারো, ক্লাসটা দেখতে বলতে পারো। এবার তাদের ব্যাপার, তারা তাদের ক্লাসটা দেখতে ভালো লাগবে কি লাগবে না সেটা তাদের ব্যাপার। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকছে, ক্লাসের লিঙ্ক গুলো কিন্তু অবশ্যই তোমাদের সোশ্যাল নেটওয়ার্ক, সেটা হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক যেখানে পারো তোমরা শেয়ার করবে। পরের কোশ্চেন দেখো, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এইরকম টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে দিতে পারে, তো সেই কারণে আমি কোশ্চেনটা রেখেছি। তো শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজের প্রতিষ্ঠা হয় 1856 সালে, অপশন সি এর সঠিক অ্যান্সার। আর শিবপুর কলেজ থেকে যদি কোশ্চেন দেয় যে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এর আগের নাম কি ছিল, তো এর আগের নাম ছিল বিশপ, বিশপ কলেজ, বিশপ কলেজ ছিল এর আগের নাম, এখন নাম চেঞ্জ হয়েছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। যদি কোশ্চেন দেয় শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ পশ্চিমবঙ্গের কোন জেলার অন্তর্গত, তো এটা হাওড়াতে অবস্থিত, হাওড়া জেলাতেই অবস্থিত শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। আচ্ছা, 1856 সাল থেকে আরেকটা কোশ্চেন মাথায় আসছে, সেটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, যে 1856 সালে একটা ঘটনা হয়েছিল, সেটা কি বিধবা বিবাহ আইন, বিধবা বিবাহ আইন। এই বিধবা বিবাহ আইন কে পাশ করেছিলেন? তো বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে, পাশ করেন কে? পাশ করেন লর্ড ক্যানিং। কে পাশ করেন? লর্ড ক্যানিং। কার সাহায্যে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহায্যে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহায্যে বিধবা বিবাহ আইন। তাহলে সতীদাহ প্রথা এক্ষুনি পড়ালাম, কার সাহায্যে? রাজা রামমোহন রায়ের সাহায্যে। কে? লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে? 1829 সালে। প্রত্যেকটা জিনিসই কিন্তু মনে রাখতে হবে, যে কোনো জায়গা থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে। বিধবা বিবাহ আইন কবে? 1856 সালে পাশ হয়, কার আমলে? লর্ড ক্যানিং এর আমলে। কার সাহায্যে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহায্যে। যদি কোশ্চেনটা একটু হার্ড করে, এখান থেকে কোশ্চেন দেবে যে এই বিধবা বিবাহ আইনের যে খসড়া, এই যে আইনটা পাশ করেছে, পাশ করার আগে যে খসড়া, এই খসড়াটা কে তৈরি করেছিলেন? খসড়া তৈরি করেছিলেন এর আগে যিনি গভর্নর জেনারেল ছিলেন, তার নাম হলো লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইনের খসড়া তৈরি করেন, পাশ করেন লর্ড ক্যানিং, এবং কার সাহায্যে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহায্যে। চলে আসো পরের কোশ্চেন, পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড 2023 তে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে? তো ভূষিত হয়েছেন বান কি মুন,
অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই বান কি মুন আগে প্রাক্তন ইনি ইউনাইটেড নেশনের মহাসচিব ছিলেন। চলে আসো পরের কোশ্চেন, সেলিম আলী জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত? বহুবার রিপিটেড কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সেলিম আলী এই যে ন্যাশনাল পার্কটা, এটা অবস্থিত হলো জম্মু কাশ্মীরে। কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত, অপশন বি এর সঠিক অ্যান্সার। আচ্ছা, জম্মু কাশ্মীর থেকে এখান থেকে তোমাদের প্রসঙ্গ যেহেতু আসে জম্মু কাশ্মীরে, এখান থেকে আরেকটা ন্যাশনাল পার্ক রিলেট করাবো। যদি কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে বড় ইন্ডিয়াস ইন্ডিয়াস লার্জেস্ট ইন্ডিয়াস লার্জেস্ট ন্যাশনাল পার্ক, ইন্ডিয়াস লার্জেস্ট ন্যাশনাল পার্ক, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হেমিস ন্যাশনাল পার্ক। হেমিস ন্যাশনাল পার্ক, এনপি মানে কি? এনপি মানে ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্কে আমি এবার এনপি লিখবো। তো হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীরে। কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীরে হেমিস ন্যাশনাল পার্ক অবস্থিত, এবং এটা ভারতের সব থেকে বড় ন্যাশনাল পার্ক। এর ইস্টাবলিশ হয় কবে? এর ইস্টাবলিশ হয়েছিল 1981 সালে এর স্থাপন হয়েছিল। আর যদি এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন দেয় যে ইন্ডিয়াস হাইয়েস্ট ন্যাশনাল পার্ক মানে সব থেকে উচ্চতম ন্যাশনাল পার্ক কোনটা, তো সেটাও হয়ে যাবে এই হেমিস ন্যাশনাল পার্ক। আচ্ছা, এখান থেকে আরো কিছু ন্যাশনাল পার্ক তোমাদের রিলেট করাবো যেগুলো বহুবার তোমাদের এক্সামে দিয়েছে। তার মধ্যে ফার্স্ট হলো, আচ্ছা ইন্ডিয়ান লার্জেস্ট হলো, এখান থেকে কোশ্চেন এটাও দিতে পারে যে ভারতের সর্বপ্রথম ন্যাশনাল পার্ক কোনটা? ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্কে এনপি লিখছি, তো এনপি তোমরা ফুল ফর্মে খাতায় নোট ডাউন করবে, এনপি ফর ন্যাশনাল পার্ক। তো ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হলো কি? তার নাম হলো জিম করবেট, জিম করবেট, জিম করবেট ন্যাশনাল পার্ক। তো কবে প্রতিষ্ঠিত হয়েছিল? যেহেতু ভারতের প্রথম, সাল মনে রাখতে হবে, 1936 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোশ্চেন দেবে এই জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক। কোশ্চেন দেবে এখান থেকে জিম করবেট ন্যাশনাল পার্কের প্রিভিয়াস নাম কে ছিল? প্রথম নাম কি ছিল? তো প্রথম নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, ছিল জিম করবেট ন্যাশনাল পার্কের প্রথম নাম। জিম করবেট ন্যাশনাল পার্ক কিসের জন্য ফেমাস? তো এটা বাঘের জন্য, অর্থাৎ টাইগারের জন্য ফেমাস হলো এই জিম করবেট ন্যাশনাল পার্ক। এবার চলে আসো বাকি যে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক গুলো আছে সেগুলো শুধুমাত্র যে এই ন্যাশনাল পার্ক এই রাজ্যে অবস্থিত এইভাবে কিন্তু মনে রাখবে। তো ভারতের সব থেকে বেশি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। তো ফার্স্টে মধ্যপ্রদেশ দিয়ে শুরু করছি। কানহা, কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। কোশ্চেন দেবে পেঞ্চ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। কোশ্চেন দেবে পান্না ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। কোশ্চেন দেবে বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। কোশ্চেন দেবে সাতপুরা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। কুনো ন্যাশনাল পার্ক। আচ্ছা, ফার্স্ট ক্লাস যারা করছো তাদের মনে হতে পারে যে এই অনেকগুলো ন্যাশনাল পার্ক মনে রাখতে হচ্ছে বা জিনিসগুলো মনে থাকছে না। তো আমি যতদিন ক্লাস চলবে এক্সামের আগে পর্যন্ত, তো ধরে নাও প্রায় 50টা ক্লাস তো আমি অবভিয়াসলি এক্সামের আগে জিকে জিএস এর উপর থেকে কভার করিয়ে দেবো। তো তার মধ্যে ধরতে পারো অন্তত এই 50টা ক্লাস এর পরবর্তী যেটা হবে তার মধ্যে আরো 10 বার কিন্তু আমি এই জিনিস তোমাদের ক্লাসের মধ্যে আবার পড়িয়ে দেবো। তো এর ফলে কি হবে, তোমরা এখন পড়ছো, বাড়িতে রিভাইজ করবে, এবং আবার যখন আরেকটা ক্লাসে এই ন্যাশনাল পার্ক সম্বন্ধে কোশ্চেন আসবে সেখানে কিন্তু আবার রিলেট করাবো। তো এর ফলে জিনিসগুলো কিন্তু সহজে মুখস্থ থাকবে, যতবার প্র্যাকটিস হবে তত কিন্তু জিনিস টপিক গুলো তোমাদের মুখস্থ থাকবে। তো এখান থেকে রিলেট করো আরেকটা ন্যাশনাল পার্ক, সেটা হলো বন বিহার। তাহলে মধ্যপ্রদেশ থেকে কিন্তু অনেকগুলো ন্যাশনাল পার্ক মনে রাখতে হবে। কানহা, তারপর কুনো ন্যাশনাল পার্ক, কুনো, হ্যাঁ কুনো লিখেছি এখানে, কানহা, পেঞ্চ, পান্না, বান্ধবগড়, সাতপুরা, কুনো, বন বিহার ন্যাশনাল পার্ক সবকটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। রিলেট করো এবার গুজরাট থেকে। গুজরাটের ন্যাশনাল পার্ক একটাই মনে রাখলে হবে, কি? গির ন্যাশনাল পার্ক। কোশ্চেন দেবে যে গির ন্যাশনাল পার্ক কিসের জন্য ফেমাস? তো এটা এশিয়াটিক লায়নের জন্য ফেমাস, অর্থাৎ গির ন্যাশনাল পার্কে কি আছে? এশিয়াটিক লায়ন, এবং এটা কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। চলে আসো এবার রাজস্থানে। রাজস্থানের থেকে মনে রাখবে দুটো বলে দেবো, একটা হলো রণথম্বোর, রণথম্বোরটা কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে,
রণথাম্বোর ন্যাশনাল পার্ক কোথায়? রাজস্থানে। এবং কেওলাদেও এটা দিয়েছিল তোমাদের ম্যাক্সিমাম টাইম রেলের এক্সামে। কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এটাও অবস্থিত রাজস্থানে। এবার চলে আসো আসাম। আসাম থেকেও দুটো মনে রাখতে হবে, একটা হলো কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য ফেমাস? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেগুলো ফেমাস বলে দিচ্ছি, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়, তাই আমি এখানে বলে দিচ্ছি। তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটা এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। কি? এক শৃঙ্গ গন্ডারের জন্য এটা বিখ্যাত। এছাড়া আছে আরেকটা ফেমাস যেটা কোশ্চেন দেয় আসাম থেকে, মানাস ন্যাশনাল পার্ক। এছাড়া আরেকটা এখান থেকে রিলেট করো, নামদাফা। নামদাফা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো নামদাফা ন্যাশনাল পার্ক এটা অবস্থিত কোথায়? এটা অবস্থিত আসামে। এবার চলে আসো আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে যে কটা ন্যাশনাল পার্ক আছে প্রত্যেকটা কোথায় অবস্থিত সেগুলো কিন্তু মনে রাখতে হবে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা বহুবার এক্সামে দিয়েছে সেটা হলো সুন্দরবন। সুন্দরবন ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত, পশ্চিমবঙ্গের সাউথ 24 পরগনার মধ্যে পড়ে। তো এই সুন্দরবন যে ন্যাশনাল পার্ক, এখান থেকে কোশ্চেন দেয়, সুন্দরবন ন্যাশনাল পার্কটা কিন্তু ইউনেস্কো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো একটা সুন্দরবন। কবে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে এটা কিন্তু বহুবার কোশ্চেন দিয়েছে, সেটা পুলিশের এক্সামে হোক, পিএসসির এক্সামে হোক। বিশেষ করে আমি তোমাদের স্টেটের এক্সামের কথা বলছি, বহুবার রিপিট হয়েছে যে সুন্দরবন কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। 1987 সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে অন্যান্য ন্যাশনাল পার্ক রিলেট করো, তার মধ্যে ইম্পর্টেন্ট হলো জলদাপাড়া। তো জলদাপাড়া ন্যাশনাল পার্ক এটা কোন জেলাতে অবস্থিত? পশ্চিমবঙ্গে তো অবভিয়াসলি অবস্থিত, পশ্চিমবঙ্গের কোন জেলাতে? এগুলো মনে রাখলে তোমাদের আরেকটা সুবিধা হবে ভাইবার ক্ষেত্রে। তো ভাইবাতে কিন্তু এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করে। সাপোজ তুমি বললে যে তুমি আলিপুর দুয়ার থেকে বিলং করো, বা তুমি বললে তুমি জলপাইগুড়ি থেকে বিলং করো। তো কোশ্চেন তোমাদের বলবে যে জলপাইগুড়ির একটা ফেমাস ন্যাশনাল পার্কের নাম বলো। এবার তোমাদের জানা না থাকে তাহলে তুমি বলতে পারবে না, এবং সেটা কিন্তু তোমাদের নেগেটিভ পয়েন্ট। নেগেটিভ পয়েন্ট এই কারণে বলছি যে আহ, তোমরা ইউপিএসসির যদি দেখে থাকো, এটা আমি এক্সাম্পল দিচ্ছি, ইউপিএসসির ভাইবা যদি দেখে থাকো, সেখানে দেখবে 10টা কোশ্চেন যদি করে, 10টা কোশ্চেনের মধ্যে তুমি 6টা কোশ্চেন জানি না পরে জেনে নেবো বলে তুমি সেটাকে কাটিয়ে দিতে পারো। তো সেখানে অ্যাকচুয়ালি কনফিডেন্স দেখে, এখানেও কনফিডেন্স দেখবে বা ইউপিএসসি তেও কনফিডেন্স দেখবে, কিন্তু তোমার নিজে যে এরিয়াতে থাকো, তোমার পুরো রাজ্য তো অবভিয়াসলি জানা উচিত, তোমার রাজ্যে কোথায় কি হচ্ছে। তো রাজ্যটাও যদি না জানো, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্টের কোথায় কি আছে সেটা যদি বলতে না পারো ভাইভাতে, তাহলে কিন্তু তোমার সেখান থেকে একটু নাম্বার কাটবে, অর্থাৎ নেগেটিভ তোমার কিন্তু করবে। তো এটা খেয়াল রাখবে যে ভাইভাতে না বলে কাটানো যায়, সেগুলো আদার্স কোশ্চেনের ক্ষেত্রে যে স্যার জানি না আমি পরে জেনে নেব। কিন্তু তোমার নিজের এরিয়া থেকে যদি জিজ্ঞাসা করে, সাপোজ তুমি জলপাইগুড়ি থেকে বিলং করো, তোমার এরিয়াতে গরুমারা নামক একটা ন্যাশনাল পার্ক আছে, তুমি জানো না, তো এটা কিন্তু তোমার নেগেটিভ হবে, এটাই আমি বোঝাতে চাইছি। তো যাই হোক, এখান থেকে পশ্চিমবঙ্গের সমস্ত ন্যাশনাল পার্কগুলো মাথায় রাখবে। জলদাপাড়া এটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে? এটা পড়ছে আলিপুর দুয়ার। আলিপুর আলিপুর দুয়ারের মধ্যে পড়ছে জলদাপাড়া। তারপর এক্ষুনি বললাম কি, গরুমারা। গরুমারা পড়ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে কি, গরুমারা পড়ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে। কোশ্চেন দেবে নেওরা ভ্যালি। নেওরা ভ্যালি এটা পড়ে কালিম্পং এর মধ্যে। কালিম্পং এর মধ্যে পড়ে নেওরা ভ্যালি। আরেকটা মাথায় রাখো, বক্সা টাইগার রিজার্ভ। বক্সা টাইগার রিজার্ভ। এই বক্সা টাইগার রিজার্ভ এটা কোথায় পড়ে? এটা পড়ে বক্সাটা আচ্ছা বক্সাটা পরে বলে দেবো, এটা এখন আমার খেয়াল আসছে না।
আরেকটা রিলেট করো, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। সিঙ্গালীলা সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এটা পড়ে দার্জিলিং এর মধ্যে। দার্জিলিং এর মধ্যে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে বক্সা টাইগার রিজার্ভটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আমি নেক্সট ক্লাসে বলে দেবো, আমার এখন ঠিক খেয়াল আসে না এক্সাক্ট। আমার জলপাইগুড়ি আর দার্জিলিং এর মধ্যে একটু কনফিউজিং হচ্ছে, তো যাই হোক পরের দিনের ক্লাসে সেটা বলে দেবো। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গল থেকে এই ন্যাশনাল পার্কগুলো এখান থেকে রিলেট করবে। এছাড়া আরো দুটো স্টেট আছে, একটা আছে কর্ণাটক, সেটা আমি আগের পেজে লিখছি। কর্ণাটক থেকে মনে রাখবে, কর্ণাটকের ন্যাশনাল পার্ক হলো বান্দিপুর ন্যাশনাল পার্ক। বান্দিপুর ন্যাশনাল পার্ক হলো কর্ণাটকের। আরেকটা মাথায় রাখবে, কুদ্রেমুখ। কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক এটাও কর্ণাটকে অবস্থিত। আর কেরালা থেকে পেরিয়ার ন্যাশনাল পার্ক। পেরিয়ার ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? কেরালা রাজ্যে অবস্থিত। তো এই ন্যাশনাল পার্কগুলো মাথায় রাখবে, এখানে প্রত্যেকটা থেকে কিন্তু কোশ্চেন দিয়েছিল, তাই কিন্তু আমি প্রত্যেকটা পয়েন্ট এখানে করিয়ে দিলাম। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানটি টেলিফোন তার তৈরির জন্য বিখ্যাত? চিত্তরঞ্জন, শ্রীরামপুর, রূপনারায়ণপুর না যাদবপুর? তো টেলিফোন তার নির্মাণের জন্য বিখ্যাত সেটা হলো রূপনারায়ণপুর। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। রূপনারায়ণপুর কোথায় পড়ে? এটা আসানসোলের মধ্যে পড়ে, আসানসোল। তো আসানসোলের রূপনারায়ণপুরে টেলিফোনের তার তৈরির জন্য বিখ্যাত। 1952 সালে এই রূপনারায়ণপুরে স্ট্যান্ডার্ড টেলিফোনস অ্যান্ড কেবলস লিমিটেডের প্রযুক্তিগত সহযোগিতায় হিন্দুস্তান কেবলস প্রথম কেবলের কিন্তু উৎপাদন ইউনিট স্থাপন করেছিল। তো কবে স্থাপন করেছিল? মাথায় রাখবে 1952 সালে। এখান থেকে কিছু জিনিসের ফাউন্ডার আমি রিলেট করাবো। তো ফাউন্ডার অফ যদি কোশ্চেন দেয়, টেলিফোনের জনক কাকে বলা হয়, বা টেলিফোন কে আবিষ্কার করেছিলেন সর্বপ্রথম? তো টেলিফোন সর্বপ্রথম আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল সর্বপ্রথম টেলিফোন আবিষ্কার করেন। কোশ্চেন দেবে তোমাদের এখান থেকে যে ফাউন্ডার অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের আবিষ্কারক কে? মোবাইল ফোনের আবিষ্কারক হলো এম ফর মার্টিন কুপার হলেন মোবাইল ফোনের আবিষ্কারক। কোশ্চেন দেবে ফাউন্ডার অফ টেলিভিশন, টেলিভিশনের আবিষ্কারক কে? টেলিভিশনের আবিষ্কারক হলেন জে এল বেয়ার্ড হলেন টেলিভিশনের আবিষ্কারক। কোশ্চেন দেবে ফাউন্ডার অফ কম্পিউটারের আবিষ্কারক কে? তো কম্পিউটারের আবিষ্কারক হলেন চার্লস ব্যাবেজ। কে? চার্লস ব্যাবেজ হলেন কম্পিউটারের আবিষ্কারক। কোশ্চেন দেবে ফাউন্ডার অফ মাইক্রোসফট, এটা সম্ভবত তোমাদের ফুড এসআই এক্সামে কোশ্চেন দিয়েছিল, আমি দেখেছি যতদূর সম্ভব খেয়াল আসছে। সেখানে কোশ্চেন এইভাবে দিয়েছিল যে বিল গেটস কিসের ফাউন্ডার, কোন সংস্থার ফাউন্ডার? সেখানে ছিল অপশন ছিল গুগল, ছিল মাইক্রোসফট ছিল। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মাইক্রোসফটের ফাউন্ডার হলেন বিল গেটস এবং আরেকজন ব্যক্তি, দুজন মিলে কিন্তু মাইক্রোসফট আবিষ্কার করেছিলেন। তো বিল গেটস, আরেকজন ছিলেন পল অ্যালান রিসেন্টলি কিন্তু মারা গিয়েছেন। তো পল অ্যালান আর বিল গেটস ছিলেন মাইক্রোসফটের ফাউন্ডার। চলে আসো পরবর্তী কোশ্চেন, কাবেরী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করে? তো এর আগের দিনের ক্লাসে সম্ভবত পড়িয়েছিলাম যে কাবেরী নদী কোথা থেকে উৎপত্তি হয়। তো কাবেরী নদীর উৎপত্তি হলো ব্রহ্মগিরি পর্বত থেকে। তো কোথাকার ব্রহ্মগিরি? তো কাবেরী নদী কর্ণাটকের কুর্গ জেলার
পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পর্বত থেকে এটার উৎপত্তি কাবেরী নদীর, এবং এই কাবেরী নদী কি হয়েছে, পূর্বে বাহিত হয়েছে। তো পূর্ব বাহিনী নদী, এটা কাবেরী নদী পূর্বে বাহিত হয়ে এটা পড়েছে কোথায়, পড়েছে বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে এটা পড়েছে। কোথায় পড়েছে, বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। কাবেরী নদী থেকে এর আগের দিন কিংবা তার আগের দিনের ক্লাসে, মানে ফার্স্ট যে দুটো ক্লাস হয়েছে প্রিভিয়াস ইয়ারে, সেখানে পড়িয়েছিলাম যে ভারতের সর্বপ্রথম যে ড্যাম, অর্থাৎ ইন্ডিয়াস ওল্ডেস্ট ড্যাম, সেটা কোন নদীর উপরে অবস্থিত, সেটা এই কাবেরী নদীর উপরে অবস্থিত। ইন্ডিয়াস ওল্ডেস্ট ড্যাম, ভারতের সর্বপ্রথম ড্যাম, তার নাম কি, তার নাম হলো কাল্লানাই ড্যাম। তো কাল্লানাই ড্যাম কোন নদীর উপরে, কাবেরী নদীর উপরে। ড্যামের প্রসঙ্গ যেহেতু এসেছে, কাবেরী নদীর উপরে আরেকটা ফেমাস ড্যাম আছে, যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, তার নাম কি, তার নাম হলো মেত্তুর ড্যাম। তো কোশ্চেন দেবে মেত্তুর ড্যাম কোন নদীর উপরে অবস্থিত, তো মেত্তুর ড্যাম কাবেরী নদীর উপরে অবস্থিত। আচ্ছা, এখান থেকে বাকি যে অপশনগুলো আছে এগুলো রিলেট করো। মহাবালেশ্বর থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে, তো মহাবালেশ্বর থেকে কৃষ্ণা রিভারের উৎপত্তি হয়েছে মহাবালেশ্বর থেকে। অমরকণ্টক থেকে পড়িয়েছিলাম এর আগের দিনের ক্লাসে, উৎপত্তি হয় নর্মদা নদীর, যে নদীটা গোরস্ত উপত্যকা দিয়ে বাহিত হয়েছে। বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি হয়েছে মাহি নদী। আচ্ছা, মাহি নদী থেকে একটা ফ্যাক্ট তোমাদের পড়াবো, এখান থেকে কিন্তু বহুবার কোশ্চেন দিয়েছে এই মাহি নদী থেকে। মাহি নদী হলো একমাত্র নদী, মাহি নদী হলো একমাত্র নদী পৃথিবীর যেটি টপিক অফ ক্যান্সার বাংলাতে বলা হয় কর্কট ক্রান্তি রেখা, যেটা টপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট ক্রান্তি রেখাকে দুইবার ক্রস করেছে, দুইবার কেটেছে, দুইবার কি করেছে, দুইবার ক্রস করেছে, দুইবার ক্রস করেছে কোন নদী, করেছে এই মাহি নদী। চলে আসো পরের কোশ্চেন, ডেকান ট্রাপ কোন শিলায় গঠিত, তো ডেকান ট্রাপ গঠিত আগ্নেয় শিলায়, অপশন বি এর সঠিক অ্যান্সার। তো ডেকান ট্রাপ এটা ক্রিটোসিন যুগের ধাপে ধাপে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তৈরি হয়েছে। এটা প্রধানত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এছাড়া এখানে ডলোমাইট, রায়োলাইট, গ্রানো পাথর ইত্যাদিও কিন্তু দেখতে পাওয়া যায়। জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে, ডেকান ট্রাপ আগ্নেয় শিলা দ্বারা গঠিত। চলে আসো পরের কোশ্চেন, 38তম প্যারালাল কোন দুটো দেশের সীমারেখা নির্দেশ করে, তো এই কোশ্চেনটা আমি পড়িয়েছিলাম ফুড এসআইয়ের ক্লাসে, মানে ফুড এসআইয়ের ক্লাসগুলো যখন চলছিল ফার্স্টে, ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের ক্লাস, মিসেলেনিয়াসের ক্লাস, সেখানে কিন্তু পড়িয়েছিলাম। তো 38 প্যারালাল লাইন এটা অবস্থিত কোথায়, এটা অবস্থিত দক্ষিণ এবং উত্তর কোরিয়ার মাঝখানে, দক্ষিণ এবং উত্তর কোরিয়াকে ডিভাইড করছে এই 38 নাম্বার প্যারালাল লাইন। এখান থেকে রিলেট করো, এখান থেকে তিনটে ইম্পর্টেন্ট লাইন রিলেট করাবো ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া আফগানিস্তান, ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে কোন লাইন গেছে, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে দিয়ে কোন লাইন গেছে, আরেকটা হলো ইন্ডিয়া অ্যান্ড চায়না মধ্যে দিয়ে কোন লাইন গেছে। তো ইন্ডিয়া এবং চায়নার বর্ডার যেটা ডিভাইড করছে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন বলা হয়। ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে যে লাইনটা গেছে তাকে বলা হয় কি, তাকে বলা হয় ডুরান্ড লাইন, তাকে কি বলা হয়, ডুরান্ড লাইন। আর ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে দিয়ে যে লাইনটা গেছে সেটা হলো রেড ক্লিফ লাইন, সেটাকে কি বলা হয়, বলা হয় রেড ক্লিফ লাইন। চলে আসো পরবর্তী কোশ্চেনে, এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন,
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই এর নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? তার আগে জেনে রাখো, এখান থেকে জিএসআই থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল, জিএসআই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এটা পিএসসির এক্সামেই কিন্তু কোশ্চেন দিয়েছিল, এটা পিএসসির এক্সাম কিংবা পুলিশের এক্সামে দিয়েছিল, খেয়াল আসছে না। তো জিএসআই এর হেডকোয়ার্টার এবং রাজ্যের কোশ্চেনে, মানে রাজ্যের এক্সামে কোশ্চেন দেওয়ার এটাই অর্থ যে এটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত এর হেডকোয়ার্টার। তো জিএস এর হেডকোয়ার্টার কোথায়? জিএস এর হেডকোয়ার্টার আমাদের কলকাতাতেই অবস্থিত। কবে ইস্টাবলিশ হয়েছিল এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? তো এর ইস্টাবলিশ অনেকদিন আগে, 1851 সালে এর কিন্তু ইস্টাবলিশ হয়। এবং এর নতুন ডিরেক্টর জেনারেল পদে যিনি নিযুক্ত হয়েছেন তার নাম হলো জনার্দন প্রসাদ। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে সেটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমাদের জিকে জিএস এর ক্লাসের পাশাপাশি কিন্তু ম্যাথের ক্লাসও চলছে, তো প্রত্যেকটা ক্লাসই কিন্তু দেখবে। আর প্রিভিয়াস ক্লাস যদি না দেখে থাকো তো এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু লিঙ্কগুলো প্রোভাইড করা আছে প্রিভিয়াস ক্লাসগুলোর। তো সেটার উপর ক্লিক করে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর করে নিতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।